নকুল আর আরজু রায়বাড়িতে এসে যখন পরিচয় দেয় তখন মৌলি কিছুতেই মানতে চায় না। তখনই নকুল মৌলিকে আলাদা ডেকে নিয়ে মৌলির সব সত্য ঘটনা মৌলিকে খুলে বলে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সকাল সকাল অনিরুদ্ধ যখন ঘুম থেকে উঠে দেখতে পায় যে সারা ঘর সাজানো, তখনই সেখানে তানিয়া আর বাণী চলে আসে। তখনই অনিরুদ্ধকে উইশ করে অনিরুদ্ধর বার্থডে উপলক্ষে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে যে আমার যে আজকে জন্মদিন, তুমিরা কিভাবে জানলে? প্রিন্সেস, তুমি কিভাবে জানলে? তখনই তানিয়া বলে, কেন, ভালো মাম বলেছে আমাদের সবকিছু। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, এত কিছু কি তুমি একা করেছো প্রিন্সেস? তখনই প্রিন্সেস বলে যে না, আমি একা করিনি তো বাবা, আসলে মা, দিদা আরো ভালো মাও আমাকে সবকিছুর জন্য সাহায্য করেছে। আমি তো ছোট, আমি তো সবকিছু করতে পারি না। এরপরেই দেখা যায় যে বাণী অনিরুদ্ধের হাতটা ধরে। তখনই অনিরুদ্ধ বলে যে অনেক ধন্যবাদ বাণী। এরপরেই দেখা যায় যে সেখানে সাথী আর বিদ্যুতের মাও চলে আসে। তখনই বিদ্যুতের মা অনিরুদ্ধকে বলে যে বাবা, তোমার জন্মদিনের জন্য তোমাকে শুভকামনা করি। তোমার সারাটা জীবন যেন তুমি ভালোভাবে থাকতে পারো। একটা খুশির খবর কি জানো? বাণী নিজের হাতে তোমার জন্য কেক বানিয়েছে। তখনই সাথী বলে, হ্যাঁ অনিরুদ্ধ, তোর তোর জন্য বাণী একাই কেক বানিয়েছে, তুই এবার কেকটা কেটে নে। এরপরেই দেখা যায় যে কেকটা কাটতে শুরু করে। তখনই সাথী মনে মনে ভাবে যে অনিরুদ্ধ তানি আর বাণীকে নিয়ে কত খুশিতে থাকে, আমি আরো কি নাকি ভেবেছিলাম। এরপরে দেখা যায় যে বিদ্যুতের মাও বলে যে এতদিন বাণী অনেক কষ্ট করেছে, এখনো একটু সুখের মুখ দেখছে বাণী। বাণীর এই মুহূর্তটা দেখতে খুব ভালো লাগছে। আমার ছেলের সঙ্গে থেকে বাণী সবসময় কষ্টই পেয়েছে, ওর সাথে কখনোই ভালো কিছু হয়নি। এরপরে অন্যদিকে দেখা যায় যে রায়বাড়িতে নকুলের আর তার ছেলের আশা করতে থাকে। তখনই দেখা যায় জাদু বলে ওঠে নয়নতারাকে, নয়ন, আমি এখানে থাকতে পারবো না। তোমার ছেলে আছে, তোমার তোমার নাতি আছে, তুমি কথা বলো, আমি এখানে থাকতে চাই না। এই বলে দাদু ওখান থেকে চলে যায়। তখনই নকুল তার ছেলে আরজুকে নিয়ে রায়বাড়িতে আসে। তখনই নয়নতারা দেখে খুব খুশি হয়ে যায় আর বলে, নকুল ভিতরে আয় তো বাবা, আয়। এরপরে দেখা যায় সেখানে পিনাকি ঈশানীও থাকে। তখন নকুল আর আরজুকে নিয়ে সে বসতে দেয়। তখনই ঈশানী আরজুকে জিজ্ঞাসা করে যে এতদিন কোথায় ছিল? তখনই আরজু বলে, আমি বাইরে পড়াশোনা করছিলাম, আসলে আমি এই শহরে ছিলাম না, এই জন্য আমাদের আগে কখনো দেখা হয়নি। তখনই পিনাকি বলে ওঠে, তুমি অনেক ভালোভাবে লেখাপড়া করে ভালো হয়ে ভালো মানুষ হও, এই কামনাই করি। তখনই আরজু বলে, চিন্তা করবেন না, আমি ভালো আছি, আমার পড়াশোনাও এখন ভালোই চলছে। এরপরে দেখা যায় তখনই সেখানে মৌলি চলে আসে আর মৌলি এসে নয়নকে বলে যে গ্র্যান্ডমম, কারা এসেছে, কার গলা শুনলাম, কে জানে আসবে শুনলাম। তখনই দেখা যায় যে মৌলি তাকিয়ে দেখে যে নকুল ওখানে। তখনই মৌলি নকুলকে দেখে নয়নকে বলে, গ্র্যান্ডমম, আমি ইনাকে কোথায় দেখেছি বলো তো, ওনাকে খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। তো নকুল মৌলিকে দেখে খুব রেগে যায় যে মেয়েটা একদম অমানুষ তৈরি হয়েছে, আসলে সবকিছু মাই করেছে, মা আমার মেয়েটাকে পুরোপুরি নষ্ট বানিয়ে দিয়েছে। এরপরেই দেখা যায় যে তখনই ঈশানী বলে ওঠে, হ্যাঁ মৌলি, এই যে ওনারা এসেছে, পরিচয় হয়ে নাও। তখনই দেখা যায় যে মৌলি বলে, কিসের পরিচয় হবো? ওনার সঙ্গে তো ওই যে সেই ক্যাফে দেখা হয়েছিল না গ্র্যান্ডমম, যাকে আমি সবার সামনে চড় মেরেছিলাম। এই এই রাস্তার লোকগুলো বাড়িতে এসেছে কেন? তুমি কি বাড়িটা পুরোপুরি অনাথ আশ্রম বানিয়ে দিয়েছো নাকি, যে যাকে পাচ্ছ তাকে আনছো আর আমাদের ক্ষতি করে আবার তারা চলে যাচ্ছে? তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে, মৌলি দিদিমণি, এখন এইসব কথা বলো না। ঈশানীও তখন মৌলিকে বলে, মৌলি চুপ করো না, তুমি কখন কোন কথাটা বলছো, তুমি কি ভেবেচিন্তে বলছো? তখনই মৌলি বলে ওঠে, হ্যাঁ আমি ভেবেচিন্তেই বলছি, বাইরের লোকদেরকে নিয়ে এত আধিক্যতা যদি আমরা কিসের জন্য করো সেটাই তো বুঝতে পারছি না। তখনই দেখা যায় যে নকুল বলে ওঠে, হ্যাঁ আমরা বাইরের লোক, আমরা বাইরে থেকে এসেছি, তাই বলে কি আমাদের সম্মানটুকু নেই? আমাদের সম্মান নিয়ে খেলা করবে না। এরপরেই দেখা যায় নয়নতারা বলে ওঠে, মৌলি, মৌলি দিদিমণি আর কথা বলো না, এখন একটু চুপ করো মৌলি। তখনই দেখা যায় মৌলি বলে, কিসে চুপ করবো? আমি আমি চুপ করবো না, আমি এইসব রাস্তার লোকদেরকে আমি আর এই বাড়িতে থাকতে দেবো না। তখনই নয়নতারা রেগে যায় আর বলে, কি বলছো এইসব? তুমি কি জানো ওরা কারা? তখনই দেখা যায় যে মৌলি বলে, না আমার কোনো চিনার দরকার নেই, রাস্তার লোকদেরকে চিনে আমি কি করব বলো? নয়নতারা বলে ওঠে, মৌলি একদম চুপ করে থাকো, আর কথা বাড়িও না, তুমি কিন্তু অপমান করতে পারো না ওদেরকে। তখনই মৌলি বলে,
কিন্তু ওরা যে এখানে এসেছে দাদু জানে? দাদু বলো দাদুকে জিজ্ঞাসা করে এনেছো? তখনই নয়ন বলে, হ্যাঁ তোমার দাদু জানে, তোমার দাদু জানে বলে এখানে নেই। তখনই মৌলি বলে, কি বলতে চাচ্ছ? আমি কিছুই তো বুঝতে পারছি না গ্র্যান্ড মম। তখনই দেখা যায় নয়নতারা বলে ওঠে, হ্যাঁ আমি বলছি শোনো, এটা তোমার জেঠা। তখনই দেখা যায় যে মৌলি বলে, কি বলছো? জেঠা রাস্তার যাকে তাকে নিয়ে এসে তুমি আমার জেঠা বানিয়ে দেবে, আমি জেঠা বলবো? তখনই নয়নতারা বলে ওঠে, হ্যাঁ মৌলি, ও আমার আগের পক্ষের ছেলে, ওর নাম নকুল, আর এটা ওর ছেলে আরজু। তখনই দেখা যায় যে মৌলি বলে, আমি কিছুতেই এগুলো মানবো না, কিছুতেই মানতে চাই না, কারণ আমি এটা কখনোই মানবো না। তুমি যাকে তাকে এনে আমাকে বলবে যে এটা তোমার জেঠু, এটা তোমার ভাই, আর আমি তাদেরকে মেনে নেবো? কিছুতেই না গ্র্যান্ডমম, আমি কিছুতেই এদেরকে মেনে নিতে পারবো না। তখনই দেখা যায় যে নকুল বলে, মানতে হবে না তোমাকে, আসলে তুমি যে কেমন অভদ্র হয়েছো সেদিন তোমাকে ক্যাপে দেখেই বুঝতে পেরেছিলাম, তুমি আসলে মানুষ হতে পারোনি, তোমাকে মানুষ করতে পারেনি। আসলে আমি মনে করেছিলাম যে পিনাকিদা আর ঈশানী বৌদি হয়তো পারবে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। তখনই দেখা যায় যে মৌরি বলে, মাই ফুড, আমি এইসব কোনো কথাই শুনতে চাচ্ছি না। আমি তোমাদেরকে কখনোই আমাদের পরিবারের একজন করে ভাবতে পারবো না, আর মানতেও পারবো না, তাই এইসব কথা আমাকে বলবে না। গ্র্যান্ডমম, তুমি আর কখনো আমাকে এখানে ডাকবে না। এই বলে মৌলি চলে যায়। তখনই নকুল মনে মনে বলে, মেয়েটাকে সত্যি সত্যি একদম খারাপ বানিয়ে ফেলেছে এ মা। এরপরে অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধর জন্মদিন উপলক্ষে মন্দিরে এসে বাণী আর সাথী আর বিদ্যুতের মা কিছু গরিব দুঃখীদের খাওয়ার ব্যবস্থা করে দেয়। তখনই দেখা যায় যে তানিয়াও খুব খুশি হয়েছে আর বলে, বাবা তোমার জন্মদিনে আজকে গরিব দুঃখীদেরকে খাওয়াবো, কত ভালো লাগছে। এরপরে দেখা যায় সে সময়ই ওখানে কুয়াশা আর বিদ্যুৎ চলে আসে, কিন্তু কুয়াশা আর বিদ্যুৎ জানে না যে এটা অনিরুদ্ধদের বাড়ি থেকে হচ্ছে। তখনই কুয়াশা অনিরুদ্ধকে বলে যে চলো, এটা মনে হয় কিছু ধনী পরিবার আজকে খাবে, ভালো মন্দ কিছু খেতে পারবো, চলো আমরা দুজন এখানেই পেট ভরে খেয়ে নিই, কারণ আবার কখন খেতে পাবো সেটা তো আর জানি না, আর আমাদের এই সাথে কেউ চিনতেও পারবে না, চলো। এরপরেই দেখা যায় যে বিদ্যুৎ আর কুয়াশা খাবারের জন্য ভিতরে সবার সামনে বসে পড়ে। এরপরে অন্যদিকে মৌলিও রাগ করে বাড়ি থেকে বের হয়ে পড়ে আর মনে মনে বলে, আমি আর ও বাড়িতে ফিরবো না, যে বাড়িতে আমার কোনো দাম নেই, গরিব দুঃখীদের এনে বলবে যে এ আমার আপুর লোক, সেটা আমাকে মানতে হবে? কিছুতেই না। এরপরে অন্যদিকে দেখা যায় যখন বাণী আর বিদ্যুতের মা খাবার দিতে থাকে তখনই বিদ্যুতের চোখে পড়ে যায়। তখনই বিদ্যুৎ কুয়াশাকে বলে, ওই দেখো কারা। তখনই কুয়াশা বাণী আর মাকে দেখে খুব রেগে যায় আর বলে যে এখান থেকে কিন্তু চলে যেতে হবে, না হলে কিন্তু ওই বাণী আমাদেরকে যদি একবার ধরে ফেলে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। তখনই কিন্তু আর কিছু করার থাকবে না। তখন বিদ্যুৎ বলে, ঠিক বলেছো। এরপরে দেখা যায় যে বাণী আর বিদ্যুতের মা যখন খেতে দিতে যায় ওদেরকে, যখন বিদ্যুতের মা বারবার করে জিজ্ঞাসা করে যে তোমাদের কি লাগবে, কিন্তু কিছুতেই তখন কথা বলে না। তখনই বিদ্যুতের মা বুঝতে পেরে যায় যে এটাই বিদ্যুৎ। তখনই বিদ্যুৎকে চেপে ধরে আর বলে যে সত্যি কথা বলো তো তুমি কে? তখনই মুখের থেকে কাপড়টা সরাতেই বুঝতে পেরে যায় যে এটাই বিদ্যুৎ। তখনই বিদ্যুতের মা বিদ্যুৎকে বলে, তুই এই নোংরা খেলা কেন খেলছিস? তোকে আমি ছেলে পরিচয় দিতেও আমার লজ্জা করছে। তখন বাণী বলে, তুমি এরকমটা কেন করছো বিদ্যুৎ? তোমার তো আমি কোনো ক্ষতি করিনি, তুমি তোমার মতো থাকো না, তুমি আমার পিছনে লাগতে আসছো কেন? লাগতে এসো না। এরপরে দেখা যায় কুয়াশা ওখান থেকে পালিয়ে গিয়ে আড়ালে লুকিয়ে থাকে আর বলে, এবার এবার বিদ্যুৎ আজকে গেছে, বিদ্যুৎকে বাড়ি ধরে আচ্ছা মতো দেবে। এরপরে দেখা যায় যে সেখানে অনিরুদ্ধ চলে আসে আর বলে, এখানে তো চেঁচামেচি হচ্ছে কেন, ইনি কে? তখনই বিদ্যুতের মা বিদ্যুতের মুখের থেকে দাড়িগুলো ছিঁড়ে ফেলে। এরপরে দেখা যায় যে বিদ্যুতের চিন্তা আর বাকি থাকে না অনিরুদ্ধকে। অনিরুদ্ধ তখন বলে ওঠে, তুই এখানে কেন? এখানে কি করছিস? তুই আবার আমার পরিবারকে ক্ষতি করতে এখানে চলে আসলি? শয়তান, তোকে আমি ছাড়বো না। মা, পুলিশকে ফোন করো তো। এরপরে দেখা যায় যে সাথী কাছে থাকে তানিয়া। তানিয়া বারবার বলতে থাকে, রাক্ষস এসেছে, রাক্ষস দেখে আমার খুব ভয় লাগছে, আমি এখানে থাকবো না, রাক্ষস আমাকে খেয়ে ফেলবে। তখনই সাথী বলে, ভয় নেই, আমি আছি তানিয়া, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না, তুমি চুপটি করে এখানে দাঁড়াও। এরপরে দেখা যায় যে সাথী পুলিশ অফিসারকে ফোন করে সব ঘটনা খুলে বলে, যেখানে বিদ্যুৎ ঘোষ আর কুয়াশা ঘোষ আছে এখান থেকে নিয়ে যেতে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বিদ্যুৎকে মারতে থাকে। তখনই সেখানে কুয়াশা লাঠি নিয়ে এসে অনিরুদ্ধকে মাথায় আঘাত করতে যাবে, তখনই বাণী এসে আটকে দেয়, বলে এটা কখনোই সম্ভব হবে না, আমি থাকতে অনিরুদ্ধ বাবুর কোনো ক্ষতি হতে পারে না। তখনই দেখা যায় যে কুয়াশা বলে, আমার স্বামীকে আমি এখান থেকে না নিয়ে যাব না, কিচ্ছু করতে পারবে না তুমি। তখনই বাণী
জোর করে লাঠিটি কেড়ে নেয়। তখনই কুয়াশাকে বলে যে কুয়াশা আমি তোমাকে ছাড়বো না, এই বলে কুয়াশাকে কষে এক চড় মারে আর বলে এত বড় খারাপ, এত বড় নোংরা চক্রান্ত করে কিছুতেই আমি সেটা কখনোই হতে দেব না। এরপরেই দেখা যায় পুলিশ চলে আসে আর তখনই বিদ্যুতের মা অফিসারকে বলে এ আমার ছেলে, আমার ছেলেকে ধরে নিয়ে যান। এরপরে বিদ্যুৎ দেখা যায় তানিয়াকে জিম্মি করে আর বলে যে আমাকে এখান থেকে যেতে দাও, না হলে কিন্তু আমি এই মেয়েটাকে মেরে ফেলবো। তখনই তানিয়া বারবার চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে বাবা আমাকে বাঁচাও, আমাকে রাক্ষস খেয়ে ফেলবে, বাবা রাক্ষসের হাত থেকে আমাকে বাঁচাও। আর তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে চিন্তা করো না, আমি আছি প্রিন্সেস। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ আস্তে আস্তে গিয়ে বিদ্যুতের পায়ে লাথি দিয়ে বিদ্যুৎকে ফেলে দেয় আর তানিয়াকে ওখান থেকে নিয়ে নেয় আর বলে যে কি করবি তুই, আমার মেয়েকে ক্ষতি করবি, আমার মেয়েকে জিম্মি করে তুই আমাকে ভয় দেখাচ্ছিস বিদ্যুৎ, তোকে আমি ছাড়বো না। তখনই অফিসার গিয়ে বিদ্যুৎ আর কুয়াশাকে অ্যারেস্ট করে দেয় আর তখন বিদ্যুৎ বলে আমাকে কোনো জেলেই আটকে রাখতে পারবে না, তুমি এটা ঠিক করলে না মা, তুমি সবার সামনে আমাকে ধরিয়ে দিলে তো, আমি ছাড়বো না, তোমাকেও ছাড়বো না আর এই বানি আর বানির মেয়েকেও ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তখনই এই বিদ্যুতের মা বলে তোর মতো সন্তান আমি জন্ম দিয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল, আমি এমন একটা ভুল কাজ করলাম। এরপরে দেখা যায় ঠাকুরের সামনে বসে বিদ্যুতের মা কান্না করতে করতে বলে ঠাকুর তুমি আমার ছেলেকে তুলে নাও, না হলে আমাকে তুলে নাও, আমি আর এই সব কিছু সহ্য করতে পারছি না। একজন মানুষ যে এতটা নিচে নামতে পারে, নিজের নিজের মেয়ের সাথে এরকম করতে পারে, আমি এটা আগে দেখিনি। আমার ছেলের পরিচয় দিতেও আমার বুক কাঁপে এখন। এরপরে দেখা যায় যে পানি আসে আর বলে মামুনি এতটা কষ্ট পেও না মামুনি, একটু বোঝার চেষ্টা করো, এতটা ভেঙে পড়লে কি হবে বলো মামুনি। তখনই দেখা যায় যে বিদ্যুতের মা বলে না বানি, আমি আর এই সব কিছু মানতে পারছি না, ঠাকুরের কাছে আমি বলছি ঠাকুরের নাইতে আমার ছেলেকে নিয়ে যাক, নয় আমাকে নিয়ে যাক, আমি আর এই সব কিছু সহ্য করতে পারছি না। ছেলেটা এত নোংরা হয়ে গেছে, ওর ও এত নোংরা কাজগুলো করছে যে আমি মনে পড়লে আমার খুব কষ্ট হয়। নিজের মেয়ের সঙ্গে এরকম কাজ করতে ও দুপাও ভাবছে না, এই জন্য আমি এইসব কিছু আর মেনে নিতে পারছি না। তুই কিছু একটা কর বানি, আমি এইসব কিছু করতে পারছি না। তুই যদি না থাকতি তাহলে আমার কি হতো বলতো, আসলে সেদিন তোর বাবা আমার কাছে এনে তোকে দিয়েছিল বলেই এরকমটা হলো। তখনই বানি বলে মামুনি এ কথা তুমি বললে কেন, বাবা আমাকে নিয়ে এসে তোমার হাতে দিয়েছিল মানে, তুমি এর আগে এরকম কথা বলেছো মামুনি, আজকেও এরকম কথা বলে, তুমি আমাকে সত্য কথা বলো তো মামুনি, আমার কাছ থেকে কি লুকাচ্ছ তুমি। তখনই দেখা যায় যে বিদ্যুতের মা বলে না বানি, আমি তোর কাছ থেকে কিচ্ছু লুকাচ্ছি না, আসলে দাদা তো আমার কাছে তোকে তোর দায়িত্বটা দিয়েছিল, বৌদি যখন চলে যায় তখন তো তোর দেখার মতো কেউই ছিল না, তখন আমাকে দায়িত্ব দিয়েছিল, তাই আমি সে কথাই বললাম। তখনই দেখা যায় যে বানি বলে না মামুনি তুমি মিথ্যা বলছো, তোমার চোখের ভাষা মিথ্যা বলছে, আমি জানি অন্য কিছু আছে এর মধ্যে, তুমি আমাকে সত্যটা বলো। এরপরে দেখা যায় বিদ্যুতের মা বলে না বানি এটাই সত্য। এরপরে দেখা যায় অন্যদিকে নকুল মৌলিকে আলাদা করে ডেকে সব ঘটনা বলে যে কি করে মৌলিকে চুরি করে মৌলির গ্র্যান্ডমম ওই ঐশানীর কাছে দিয়েছিল আর ঐশানীর বাচ্চা মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ঐশানীর বাচ্চা এখনো বেঁচে আছে। সব কথা মৌলিকে বলে দেয় নকুল, তখন মৌলি সব কিছু বিশ্বাস করতে চায় না, বলে সবকিছু মিথ্যা কথা। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।